আচ্ছা, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের অধিবৃত্তের ক্লাসটা শেষ করব। আসলে কনিক্স আমাদের অনেক দিন ধরে আমরা পড়তেছিলাম, আজকে হচ্ছে আমাদের কনিক্সের ফিনিশিং ক্লাস। তো লাস্ট ক্লাসে আমি অধিবৃত্ত নিয়ে আলোচনা করছিলাম এবং অধিবৃত্ত আমি বলছিলাম নতুন করে কোনো কিছুই না, উপপাদ্যের সূত্রগুলো জানলে অধিবৃত্ত নতুন করে পড়বো এটা আমরা আসলে মানি না। আবার অধিবৃত্তে নতুন অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা জানবো না, সেটাও আমরা করতে পারবো না। ওই কারণে আমাকে নতুন কিছু জিনিস জানতে হবে যেগুলো আমাদের উপবৃত্তের মধ্যে আমরা পাই নাই। ওই ধরনের একটা জিনিস হচ্ছে আমাদের অসীমতট রেখার সমীকরণ। তো আমরা আজকে প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে অসীমতট রেখা কী জিনিস এবং অধিবৃত্তের অসীমতট রেখা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আবার উল্টাভাবে করব হচ্ছে আমরা দুইটা জিনিস পড়ব। একটা হচ্ছে অসীমতট অধিবৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে অসীমতটের সমীকরণ বের করা যায়, আর আরেকটা হচ্ছে অসীমতটের সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে অধিবৃত্তের সমীকরণ বের করা যায়। আসলে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে আমাদের খুব একটা পড়ানোর মতো বিষয় নাই, আসলে মেইনলি হচ্ছে অল্প কিছুক্ষণ ক্লাস হবে। ওই ক্লাস এর মধ্যে আমরা এটা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমাদের বেশিক্ষণ লাগবে না, 30-40 মিনিটের মতো লাগবে হয়তো। তো আসলে আমরা শুরু করি তাহলে। আমাদের এটার পরে আমরা আগামী ক্লাসে আমাদের কি শুরু করবো, বিস্তার পরিমাপ ও সম্ভাবনা সম্পূর্ণ নতুন করে শুরু করব। আমরা ওই অধ্যায়টা আমরা কমপ্লিট করবো। আর বিস্তার পরিমাপ ও সম্ভাবনা করার পরে আমরা চলে যাবো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি। আর সেটা করার পর দুইটা অধ্যায় বাকি থাকবে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা। অন্যতম আমার ফেভারিট দুইটা অধ্যায়, যে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন জানি ভয় পায়। তো আমি যেহেতু তোমাদের সাথে আছি, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি এই দুইটা অধ্যায়কে ফেভারিটই বলে যাই, আমার খুব ফেভারিট দুইটা অধ্যায়। তো আসো তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে প্রথমত আসি আমাদের, এটা হচ্ছে অধিবৃত্ত, একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের এটা অধিবৃত্ত, হ্যাঁ, এটা হচ্ছে আমার এটা অধিবৃত্ত। এখন অধিবৃত্তের ক্ষেত্রে আমরা প্রথমত বলে রাখি অসীমতট বলতে আমরা কি বুঝতেছি, একটু ভালো করে খেয়াল করো। অসীমতট বলতে আমি এমন একটা রেখাকে বুঝি যে রেখাটি কোনো একটা, যেমন আমরা অধিবৃত্ত বলতেছি অধিবৃত্তকে, তাহলে কোনো একটা লেখচিত্রকে, বা যেহেতু অধিবৃত্তের জন্য পড়তেছি অধিবৃত্তকে অসীমে যাইয়া ছেদ করবে। ফর এক্সাম্পল আমরা অধিবৃত্তের ক্ষেত্রে যদি চিন্তা করে দেখি, আমরা অধিবৃত্তের এই যে যদি প্রকৃতপক্ষে তুমি অধিবৃত্তের গ্রাফটা আঁকো, অধিবৃত্তের গ্রাফটা দেখতে এরকম হয়। তাহলে আমাদের একটা রেখা এইভাবে যাচ্ছে, একটা রেখা এইভাবে যাচ্ছে, এবং এমন না যে এটা অধিবৃত্ত তো এটা না, অধিবৃত্ত মানে দুইটাই, তাই না? তাহলে আমাদের তাহলে খেয়াল করো, এই রেখাটা এই অধিবৃত্ত বলতে কিন্তু পুরোটাই মিন করে। তাহলে এই অধিবৃত্তের এখানেও সমান্তরালে যাচ্ছে, এখানেও সমান্তরালে যাচ্ছে, এটাও সমান্তরালে যাচ্ছে, এটাও সমান্তরালে যাচ্ছে, দুইটা কিন্তু ছেদ করতেছে না। আমরা বলি, মনে করো এই একটা রেখা, এই একটা রেখা ছেদ করলো, আর এই একটা রেখা, এই একটা রেখা সমান্তরালে চলে গেল। সমান্তরালে যদি চলে যায় আমরা বলি ছেদ করেনি, সমান্তরালে চলে গেছে মানে এটা কি করেনি, ছেদ করেনি। তাহলে সমান্তরালে চলে গেছে মানে ছেদ করেনি, মানে আমরা আসলে বুঝি দুইটা রেখা যদি সমান্তরালে চলে যায় তখন আমরা বলবো এরা আসলে মিলিত হয় কোথায়, অসীমে মিলিত হয়। কোথায় মিলিত হয়, অসীমে মিলিত হয়। অর্থাৎ দুইটা রেখা সমান্তরালে গমন করার এই জিনিসটা বলতে আমরা বুঝি তারা মিলিত হয়, তবে কোথায়, অসীমে। তো অসীমে মিলিত হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে প্যারালালে যাচ্ছে বা মিলিত হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তারা অসীমে মিলিত হয়। তো আমার এখানে এই সরল রেখাটা অধিবৃত্ত যে বক্ররেখা, সেই বক্ররেখা সমান্তরালে গমন করতেই আছে, বক্ররেখাটাও গমন করে, সরলরেখাটাও গমন করে, করতে করতে আমরা ধরে নিলাম তারা অসীমে মিলিত হয়। এরকম দুই রেখা অধিবৃত্তের জন্য পাওয়া যায় দুইটা, একটা হচ্ছে এই লাল রেখাটা, একটা হচ্ছে এই লাল রেখাটা, এটাকে আমরা বলি অসীমতট। তাহলে অধিবৃত্তের অসীমতট রেখা বলতে কি বুঝতেছি, অধিবৃত্তের অসীমতট রেখা হচ্ছে দুইটি, ওই দুইটি রেখা হচ্ছে এমন দুইটি রেখা যে দুইটা রেখা পরস্পর, যে দুইটা রেখা অধিবৃত্তকে অসীমে ছেদ করে। কোথায় ছেদ করে, অসীমে। অসীমে ছেদ করে মানে হচ্ছে আমাদের সমান্তরালে যায়। তাহলে রেখাটা ছেদ করবে হচ্ছে অসীমে, কিন্তু অসীম পর্যন্ত তো এঁকে দেখানো সম্ভব না। তাহলে অসীমে ছেদ করা বলতে আমরা কি বুঝি, সমান্তরালে যাচ্ছে বুঝি। এবার আসো তোমাদেরকে সিম্পল ওয়েতে অসীমতট রেখা বের করার সূত্র শিখাই। তোমাদেরকে অনেকে বলবে
অসীমতট রেখা বের করার যে আমাদের সূত্র সেই সূত্রটা মুখস্থ করো। তোমরা মুখস্থ করবা না, তোমরা বলবা একটা অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তোমাকে বললো এটার অসীমতট কয়টা? দুইটা। সে অসীমতটের সমীকরণ অসীমতট। তো আমি তোমাকে বলবো সিপি ইউজ করবা, সোরা পদ্ধতি। তোমার সোরা পদ্ধতি কি? তুমি প্রমাণ আকারে, এটা কি আকারে আছে? প্রমাণ আকারে। অধিবৃত্ত যখন প্রমাণ আকারে থাকবে, প্রমাণ আকারে যখন থাকবে, ওই প্রমাণ আকারে থাকা অবস্থায় অধিবৃত্তের ডান পাশে সবসময় 1 থাকবে। সেই 1টাকে তুমি mm0 ধরবা। mm0 মানে হচ্ছে মনে মনে 0, মানে তুমি এটাকে মনে মনে শূন্য ধরবা। তাহলে শূন্য ধরলে কি হবে? সিম্পল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এটা উপবৃত্ত হয়ে গেছে অধিবৃত্ত। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে ওয়াই এর মান বের করো, কারণ কোন একটা সমীকরণ সরল রেখা আমরা কি আকারে প্রকাশ করি? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আকারে। ওই কারণে ওয়াই এর মানটা বের করলে কাজ শেষ। তাহলে দেখো কি করতেছি, এখান থেকে বলা যায় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এবং অনেকে তোমাকে বলবে এটার অসীমতট হচ্ছে এটা, মুখস্থ করে ফেলো। তাহলে এটার অসীমতট রেখা সমীকরণ হচ্ছে এটা। তবে এই যে অংশটা, এই অংশটা শুধুমাত্র আমরা কোথায় রাখবো? এটা হচ্ছে রাফে রাখবো। এটা সোরা পদ্ধতি, মানে আমরা সূত্র না শিখেও এটা বের করে ফেলতে পারি। ওইটাই আমি শিখাচ্ছি। যে তোমার কথা হচ্ছে তাহলে আমরা কি করব? এত অধিবৃত্ত বলা হলো তার অসীমতট রেখা সমীকরণ নির্ণয় করো। তখন তুমি 1 এর জায়গায় শূন্য ধরলে ওয়াই এর মান যা আসবে সেটাই হচ্ছে ইকুয়েশন। তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা হচ্ছে অধিবৃত্তের অসীমতটের সমীকরণ। এটা হচ্ছে অধিবৃত্তের অসীমতটের সমীকরণ। আশা করি বুঝতে পারছো। এটা তাহলে দেখো প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, দ্যাট মিনস আমরা একটা কথা বলতে পারি আমাদের এখানে একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, দুইটা সরল রেখা আসবে। তাহলে অধিবৃত্তের অসীমতট রেখা কয়টা? দুইটা। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম এই দুইটা হচ্ছে এই দুইটা। তাহলে অধিবৃত্তের অসীমতট রেখা কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? আমরা বলি এতটুকু ক্লিয়ার কিনা? অধিবৃত্তের অসীমতট রেখা হচ্ছে আমাদের দুইটি। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমরা একটু বলি। একজনে বললো এ বি বি, মানে হচ্ছে আরেকবার বলেন। আচ্ছা ওকে, আমরা বললাম হচ্ছে তোমার অসীমতট হচ্ছে এমন রেখা যেটা কোনো একটা গ্রাফকে অসীমে সেট করে। অধিবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তকে অসীমে সেট করে, খালি এটাকে পুরো অধিবৃত্তটাকে। তাহলে এই রেখাটা অধিবৃত্তটাকে অসীমে সেট করে, এদিকে অসীম এদিকে অসীম। এই রেখাটা অধিবৃত্তকে অসীমে সেট করে। এরকম রেখা আছে দুইটা। তাহলে যে সকল রেখা কোনো একটা গ্রাফকে অসীমে সেট করে, কিন্তু আমরা রেখাগুলোকে কিন্তু অসীম পর্যন্ত বিবর্ধিত করি নাই। মানে অসীমে সেট করে কিন্তু আমরা তো অসীম পর্যন্ত দেখাইতে পারবো না, আসলে সম্ভব তো না। না, তাহলে আমরা অসীমে সেট করে কিন্তু অসীম পর্যন্ত বিবর্ধিত না। অসীমে সেট করে মানে কি? তারা একটা সাথে কানেক্টেড, সেটা কি দেখা যাচ্ছে না? কেন? কারণ অসীম পর্যন্ত আমরা বিবর্ধিত করি নাই। তাহলে কোন একটা রেখা এটাকে অসীমে সেট করলো কিন্তু সে অসীম পর্যন্ত নাই, সে অল্প একটু আছে, বাকিটা দেখানো হয় নাই, দেখানো সম্ভব না। তাহলে কোন একটা সরল রেখা সে গ্রাফটাকে অসীমে সেট করবে কিন্তু সে অসীম পর্যন্ত বর্ধিত না, তখন এই সরলরেখাটাকে আমরা বলছি অসীমতট। এই অধিবৃত্তের অসীমতট হচ্ছে দুইটা, একটা এটা আরেকটা এটা। এই অসীমতট বের করার টেকনিক কি? অধিবৃত্তের যে প্রমাণ আকার, সেই প্রমাণ আকারে 1 এর জায়গায় তুমি 0 বসে ওয়াই এর মান বের করলে সেটাই হচ্ছে অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণ। তুমি মুখস্থ করে ফেলবা এত অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ। পরীক্ষায় যখন আমাদের আসবে তোমাকে এই পদ্ধতিতেই করতে হবে। পরীক্ষা আসলে এই পদ্ধতিতেই করতে হবে। তাহলে আমাদের সবসময় মাথা রাখবো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এখানে স্কোয়ার হবে, আমরা বুলে স্কোয়ার দিনে রুট করে এখানে স্কোয়ারটা চলে এক্স হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসি তোমাদেরকে অসীমতট রেখার সমীকরণ বের করা আরো শিখাই। এবার তোমাদের আর মুখস্থ করতে হবে না, সিম্পল। আমাদের অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এটার অসীমতট রেখা। তুমি মনে মনে চিন্তা করো না, একবার মনে মনে চিন্তা করো, দেখে দেখে বলে দেওয়া যায়। এটা শূন্য বানাও,
এটা এক পাশে এটা অন্য পাশে, বি স্কোয়ারটা এই পাশে গেলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এবার যদি অধিবৃত্তটা এরকম না হইয়া, এটা তো এমন একটা অধিবৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র যদি x1 y1 হয় তখন বলতে পারবো x মাইনাস x1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, x মাইনাস x1 হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস y মাইনাস y1 হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এবারও তুমি ঠিক সেম কাজ করো, 1টাকে মনে মনে 0 ধরো, এটা সমান এটা, তাহলে আমাদের বি স্কোয়ারটা দিয়ে গেলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এটা, তাহলে আমাদের সিম্পল হিসেব থাকবে কেমন জানো, এটা হবে এরকম, তুমি দেখলেই বুঝতে পারো y মাইনাস y1 ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ই বাই এ ইন্টু এক্স মাইনাস x1। তো আমরা চিন্তা করতে পারি এইভাবে, আমাদের y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, তো এখানে x এর জায়গায় x মাইনাস x1 বসছে, y এর জায়গায় y মাইনাস y1 বসছে, সেম অসীম তত্ত্ব x এর জায়গায় x মাইনাস x1, y এর জায়গায় y মাইনাস y1। এবার আসে অধিবৃত্তটা যদি এরকম হয়, y অক্ষ বরাবর y স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, তখন আমরা বলতে পারবো সিমিলারলি আমরা বলতে পারি এটাকে 0 ধরো, ক্যালকুলেশন করো, এটাই আসবে বি বাই ইন্টু এস। দেখো 0 ধরতে হবে, এটা কিন্তু কোনো টেকনিক না, মানে এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে সেটা টেকনিক, যে আমরা টেকনিক্যালি বলতে 0 ধরলে মিলে যায়। এরপর আমাদের y মাইনাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস x1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এত এর জন্য সেম y মাইনাস y1 ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তবে টেকনিক্যালি তোমাকে বলবো, তুমি অলওয়েজ মাথায় রাখবা হচ্ছে অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স অলওয়েজ। এ মানে কি এক্স স্কোয়ারের নিচে, বি মানে ওয়াই স্কোয়ারের নিচে। এখন যদি কখনো x এর জায়গায় x মাইনাস x1 থাকে, তুমি এখানে x এর জায়গায় x মাইনাস x1 বসাবা, কখনো y এর জায়গায় যদি y মাইনাস y1 থাকে, তুমি এখানে y এর জায়গায় y মাইনাস y1 বসাবা। এটা হচ্ছে অসীম তট রেখার সমীকরণ। এই চারটা হচ্ছে অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ। আশা করি বুঝাইতে পারছি, এই চারটা হচ্ছে অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ। একজন প্রশ্ন করলো অসীম তট রেখা কি মূলবিন্দুগামী? দেখো অসীম তট রেখা আলটিমেটলি অধিবৃত্তের ক্ষেত্রে যে অসীম তট রেখাটা, সে অসীম তট রেখাটা হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে, সরি কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে, মানে অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র কিন্তু। সো অধিবৃত্তর কেন্দ্র যদি মূলবিন্দু না হয় তখন তো এটা মূলবিন্দুগামী না। যেমন দেখো এখানে বোঝা যাচ্ছে এটা কেন্দ্র শূন্য, এটা কিন্তু y ইকুয়ালস টু mx মূলবিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে অধিবৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দু হয় এটা মূলবিন্দুগামী, অধিবৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দু না হয় তখন তো মূলবিন্দুগামী না। ফর এক্সাম্পল এটা y অক্ষ, এটা x অক্ষ, অধিবৃত্তটা আমার এখানে আছে, তাহলে আমার অসীম তটটা আমার এই বিন্দুগামী। বুঝতে পারতেছো? তাহলে আমরা বুঝতে পারতেছি অসীম তটটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্রগামী। অসীম তটটা কি? অধিবৃত্তের কেন্দ্রগামী। আই রিপিট এগেইন, অসীম তটটা অধিবৃত্তের কেন্দ্রগামী। আবার কখনো এটা মনে করিও না অসীম তট অধিবৃত্তের কেন্দ্রগামী মানে হচ্ছে অন্য কোনো বিন্দু দিয়ে যায় না, এটা তো বলা যায় না, কারণ সে অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যাবে শিওর। এছাড়া তো রেখাটা আরো অনেক বিন্দু দিয়ে যেতে পারে, এটা কোনো ব্যাপার না, রেখাটা এছাড়া আরো অনেক বিন্দু দিয়ে যেতে পারে। সো কখনো যদি বলা হয় একটা অসীম তট এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায় মানে এটা মনে করিও না এটা অধিবৃত্তের কেন্দ্র না, এই কনসেপ্টটা ভুল। মানে আমার কথা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র দিয়ে সে যায়, বাট আদার্স অনেক বিন্দু দিয়েই তো যাইতে পারে। সো যতক্ষণ পর্যন্ত না বলবো ওই বিন্দুটা অধিবৃত্তের কেন্দ্র, ততক্ষণ পর্যন্ত তুমি বুঝে নিবে এটা আমাদের ওইটা না। হ্যাঁ, এখান থেকে বুঝে যাবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আর আরেকটা কথা হচ্ছে তুমি দেখেই তো বুঝতেছ, যদি y ইকুয়ালস টু mx আকারে থাকে তাহলে বুঝতেই পারতেছো এটা কি কেন্দ্র 0 0, আর এরকম আকারে থাকলে অসীম তট, তাহলে তুমি বুঝতে পারো কেন্দ্র নিচ্ছে 0 0 না। তাহলে আমাদের এরকম আকারে থাকলে আমি বুঝে নিব অধিবৃত্তের কেন্দ্র 0 0, আর এরকম আকারে থাকলে বুঝে নিব অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে x1 y1। হ্যাঁ, আশা করি বুঝতে পারবো। এবার আসে আমরা ম্যাথ করি, ম্যাথ করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমাদের বইয়ের উদাহরণ 1,
এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 16x প্লাস 18y মাইনাস 29 ইকুয়ালস টু 0। বলা হলো অধিবৃত্তটির অসীমতর রেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে বলা হলো এত অধিবৃত্তটির অসীমতর রেখা সমীকরণ নির্ণয় করো। অসীমতর রেখার সমীকরণ নির্ণয় করো। এখন একটু খেয়াল করো, এই অধিবৃত্তটাকে তোমার কোন আকারে নিতে হবে? প্রমাণ আকারে, তাছাড়া তো অসীমতট বের করতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে প্রমাণ আকারে রূপান্তর করা। প্রমাণ আকারে রূপান্তর করার নিয়ম শিখেছিলাম কি, এক্স গুলাকে আলাদা করবো, ওয়াই গুলাকে আলাদা করবো। দেখো এক্স গুলাকে আলাদা করলে 4x স্কোয়ার মাইনাস 16x, আর ওয়াই গুলাকে আলাদা করলে মাইনাস 9y স্কোয়ার প্লাস 18y মাইনাস 29 ইকুয়ালস টু 0। এবার এক্স ওয়ালাগুলো থেকে এক্স স্কোয়ারের সহগ কমন, ওয়াই স্কোয়ারগুলো থেকে ওয়াই এর সহগ কমন, ওয়াই স্কোয়ারের সহগ কমন। তাহলে এক্স স্কোয়ারের সহগ কমন নিলে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এখানে 9 কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y, তাহলে মাইনাস 29 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, 4 ইন্টু আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2a, a মানে এক্স, বি মানে হচ্ছে 2, প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 9 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2ab ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাস 29, আর এদিকে যে তুমি করলা এদিকে 4 এদিকে 4, তাহলে 4 4 16 যোগ করছি মানে 16 বিয়োগ করে দিব, আর এদিকে 9a কে 9 বিয়োগ করছি মানে 9 আবার যোগ করে দিব ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে 29 থেকে 9 গেলে হয় 20, 30, 36, তাহলে 36 ডান পাশে গেলে 36। তাহলে আমরা এখান থেকে ভাগ করলে আমরা বলতে পারবো 4 ইন্টু, আমরা একসাথে করে দিই 4 নং 36, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 9 মাইনাস আমাদের ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়ালস টু 1। তো 9কে আমরা একসাথে লিখতে পারি, এটাকে লিখতে পারি 3 স্কোয়ার, এটাকে লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার। এবার তাহলে আমাদের এখানে a এর মান কত? a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 2। এবার তোমরা লিখবে এভাবে, আমরা জানি কি জানি, x মাইনাস x1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস y1 হোল স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। অধিবৃত্তের অসীমতরের সমীকরণ, এত অধিবৃত্তের অসীমতরের সমীকরণ y মাইনাস y1 ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইন্টু x মাইনাস x1। সুতরাং তুমি এখানে বলতে পারো y মাইনাস, এবার আসো মানে এক কথা y ওয়ালার টার্মটা লিখে দিবা y মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a, b মানে হচ্ছে 2, a মানে হচ্ছে 3, এরপর x ওয়ালা রাশিটা লিখে দিবা x মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো যদিও তুমি চাইলে একটা কাজ করতে পারো, একবার এখানে প্লাস ধরে করবা, একবার প্লাস ধরে বজ্রগুণন করে একটা ইকুয়েশন বের করবা, আর একবার মাইনাস ধরে, মানে একবার প্লাস ধরে বের করবা আর একটা মাইনাস ধরে বের করবা। এটা হচ্ছে অসীমতটের সমীকরণ। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এভাবে আমরা যে কোনো অসীমতট বের করতে পারবো। তাহলে আমি যে জিনিসটা শিখেলাম সেটা হচ্ছে অসীমতট বের করতে হলে তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, আমাদের তাকে জেনারেল ফরম্যাটে কনভার্ট করতে হবে। যদি জেনারেলে না থাকে, তো জেনারেল ফরম্যাটে থাকলে তখন যে তুমি অসীমতট করতে পারবা, এর আগে অসীমতট করতে পারবা না। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এবার হচ্ছে আমরা এটা ম্যাথ করাবো কেতাব স্যারের বই থেকে। এটা হচ্ছে আসলে আমাদের অক্ষরপত্র বইতে ম্যাথটা নাই, কিন্তু হচ্ছে অসীমতর থেকে প্রশ্ন আসলে যদি একটু যে আমাদের আনকমন প্রশ্ন করতে চায় তখন ওই ধরনের প্রশ্ন করতে পারে, সেটা আমি অক্ষরপত্র বইতে খুঁজে পাইনি আমাদের। তবে কেতাব স্যারের বইতে যেহেতু আছে, আমি কেতাব স্যারের বই থেকে করাচ্ছি। তো তোমার কেতাব স্যারের বই দেখার দরকার নেই, তুমি জাস্ট প্রশ্নটা লিখতে হবে আর কি। তো আমরা প্রশ্নটা লিখবো, এই ম্যাথের জন্য তোমাকে প্রশ্নটা লিখতে হবে, প্রশ্নটা সহ লিখতে হবে। প্রশ্নটা হলো, 5-9 বিন্দুগামী ও
ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স অসীম তট বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আসলে আমরা সলিউশন করি। তোমাকে বলা হলো 5,9 বিন্দুগামী এবং এত অসীম তট বিশিষ্ট অধিবৃত্ত। তাহলে কে বিন্দুগামী? অধিবৃত্তটা কিন্তু। তাহলে একটা অধিবৃত্ত এত বিন্দুগামী, এর মানে এত বৃত্ত দ্বারা অধিবৃত্তটা কি হবে? সিদ্ধ হবে। এবং ওই অধিবৃত্তটার অসীম তট হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স। এখন বুঝতেই পারতেছ, আমার কথা হচ্ছে তুমি দেখেই বুঝতে পারতেছ এটা আসলে কি হওয়া উচিত ছিল। তুমি দেখেই বলো অসীম তটটা কেমন হওয়া উচিত ছিল। অসীম তটটা হওয়া উচিত ছিল এরকম, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, কিন্তু হচ্ছে কেমন? প্লাস মাইনাস এক্স। এর মানে আমরা নিশ্চয়ই বলতে পারি নিশ্চয়ই বি বাই এর মান কেমন? 1। সুতরাং বি ইকুয়ালস টু এ। সুতরাং আমরা বলতে পারি আমাদের সুতরাং এ ইকুয়ালস টু বি। তাহলে আমরা বলতে পারি অধিবৃত্তটা হবে কেমন? এ ইকুয়ালস টু বি। তাহলে আমরা বলতে পারি সুতরাং অধিবৃত্তের সমীকরণ, তাহলে আমরা এখন বলতে পারি অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যায় কি লিখবো? এ স্কোয়ার ইকুয়ালস টু 1। সুতরাং বলা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত? এ স্কোয়ার। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, ইকুয়েশন নাম্বার 1 দাও। এবার তোমাকে বলা হলো এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তটা কত বিন্দুগামী? 5,9। এখনো তুমি কিন্তু এ স্কোয়ারের মান জানো না, সো এটাকে ইকুয়েশন বলতে পারবা না। তাহলে আমাদের এ স্কোয়ারের মান কীভাবে বের করবো? তোমাকে বলছে 5,9 বিন্দুগামী। তাহলে আমরা যা 5,9 বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী মানে এত বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে 5টা বসে দিলে 5 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। সো আমরা এখান থেকে বলতে পারি 5 স্কোয়ার মানে 25, 9 স্কোয়ার মানে হচ্ছে 81 ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো। এখন তুমি বুঝতে পারতেছো ভাইয়া একটা জিনিস, সেটা হচ্ছে কি, এখানে দেখো তুমি যখন এটা করতেছ এক্ষেত্রে কিন্তু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এ স্কোয়ার মান নেগেটিভ চলে আসতেছে, কিন্তু এ স্কোয়ার মান কি নেগেটিভ আসতে পারবে? না, কারণ এ স্কোয়ার হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে আমার ঝামেলাটা কোন জায়গায়? ভালো করে খেয়াল করো। তাহলে আমার আসলে জিনিসটা হচ্ছে কি ভাইয়া জানো, আমার এই 9টা আগে যদি হইতো, এটা যদি পরে হইতো তাহলে সমস্যা হইতো না। এমন ওয়াই স্কোয়ার যদি আগে হইতো, এক্স স্কোয়ার যদি পরে হইতো তাহলে সমস্যা হইতো না। তাহলে আসলে কথা হচ্ছে আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হোক, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 হোক, দুই ক্ষেত্রেই কিন্তু অসীম তরের সমীকরণ প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। সো অসীম তর থেকে দেখে বুঝার উপায় নেই এটা আসলে এটার না এটার। ওই কারণে তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, এখানে তোমার তাকাই দেখো আমাদের এক্সটাকে আগের আসলে, যেহেতু আমার দেখো না এক্স এর মান কম ওয়াই এর মান বেশি, তো আমার তো এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে কার থেকে কাকে বিয়োগ দিচ্ছি? এক্স থেকে ওয়াইকে। তো এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে তাহলে ঋণাত্মক চলে আসে। ওই কারণে আমাকে এটা দেখে বুঝতে হবে। আমি এটা করাচ্ছি একটি কারণে, যাতে করে তুমি এই ঝামেলায় না পড়ো। তাহলে আমাকে বুঝে নিতে হবে অধিবৃত্তটা আসলে এরকম না, অধিবৃত্তটা আসলে হচ্ছে এরকম, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি আর এ তো সমান, তাহলে এটাও এ এটাও এ। তাহলে আমার এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এত। এবার দেখো তাহলে সুন্দর করে মিলে যাচ্ছে ভাইয়া। আমাদের ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 81 মাইনাস 25। 81 থেকে 25 গেলে আমাদের কত হয়? আমাদের 56 হয়। তাহলে আমরা এ স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারবো 56। সুতরাং আমরা বলতে পারি সুতরাং অধিবৃত্তের সমীকরণ সমান কত? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত স্কোয়ার? 56। এটা হচ্ছে আমার আনসার।
এটা হচ্ছে আমার আনসার। একটু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা একটু বলো। এই সবাই এতটুকু বুঝছি কিনা? এই ম্যাথটা দুইটা কারণে করাইছি। একটা হচ্ছে ভিতরে একটু গোজামিল ছিল, আর আরেকটা হচ্ছে এই ধরনের ম্যাথ অক্ষরগত বইতে নাই আসলে, কিন্তু কেতাব স্যারের বইতে ছিল, ওই কারণে করাই দিছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমরা দেখো, ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে যেগুলোতে ঝামেলা থাকে ওই সকল ম্যাথ আমি শুরুতেই ভুল করি। কেন? এই ভুলটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টে কী হয় জানো? আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথ করার সময় যে কাজটা করি, এক্সেপশনাল যে ম্যাথগুলা একটু ভিতরে প্রবলেম হয় সেই ম্যাথগুলোতে খুব ঝামেলা করে ফেলে। তো আমার কথা হচ্ছে আমি শুরুতেই জেনারেল প্রসেসে গিয়ে আমাকে দেখাইতে অনেকেই কী করে মুখস্থ করে ফেলে, এই প্রশ্ন দেখলে আমাকে এটা করতে হবে, কি কেন ভাই দরকারটা কি? আমি গেলাম, আমি ইন জেনারেল প্রসেসে গেলাম, জায়গা মতো যাই, বুঝলাম কেন আমি এটা করতে পারতেছি না। এই যে দেখো, এখানে যাই বুঝলাম আমি কেন করতে পারতেছি না, এরপর রিটার্ন করলাম। এমনকি পরীক্ষায় তুমি এই কাজ করবা না, এখান থেকে তোমাকে আমি শিখিয়ে দিলাম কে বড় কে ছোট, সেটা দেখে তারপর কাজ করবা। তাহলে এবার তোমার পরীক্ষার কনসেপ্ট ক্লিয়ার। কিন্তু আমি শুরুতে বললে তোমার কাছে অনেক কনফিউশন হচ্ছে, কেন করবো ভাইয়া, বলেন না, কোনো দরকার নেই। আশা করি এখন সবার কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এবার আসো। এই একজন বললো এই শুধু ধনাত্মক কেন? এই ধনাত্মক না তো, এটা তো এ স্কোয়ার। তো এ স্কোয়ার, যেহেতু স্কোয়ার তো এটা ধনাত্মক রাশি, স্বাভাবিক, এ স্কোয়ার তো ধনাত্মক রাশি। তো আমি তো যদি 25 থেকে 81 বিয়োগ করি সেটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। এ স্কোয়ারের মান তো ঋণাত্মক হতে পারে না, এ স্কোয়ারের মান ঋণাত্মক হলে তো এই জটিল সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এটা জটিল সংখ্যা না। তাহলে আমাদের এ স্কোয়ার একটা ধনাত্মক রাশি, ওই কারণে আমরা এই কাজটা করছি। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আসো, এবার তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত নামে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার আসি, আমরা পড়বো আয়ত অধিবৃত্ত। আয়ত অধিবৃত্ত, আয়ত অধিবৃত্ত আমি তাকেই বলবো যে অধিবৃত্তের অসীম তটদ্বয় পরস্পর লম্ব। অসীম তটদ্বয় পরস্পর লম্ব। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হলো এটা আমার আয়তাকার অধিবৃত্ত কিনা, পরীক্ষায় বললো প্রমাণ করো যে এত অধিবৃত্তটি একটি আয়তাকার অধিবৃত্ত। তুমি কি করবা? তার অসীম তট বের করবা। কয়টা পাবা? দুইটা। অসীম তটদ্বয় পরস্পর লম্ব মানে কি? অসীম তট যে দুইটা আছে তাদের ঢালদ্বয়ের গুণফল, ঢালদ্বয়ের গুণফল সমান -1। কারণ আমরা জানি দুইটা সরলরেখার লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালদ্বয়ের গুণফল -1। এর মানে যদি কখনো বলা হয় অসীম তটদ্বয় পরস্পর লম্ব, তাকে আমরা বলি আয়তাকার অধিবৃত্ত বা আয়ত একক অধিবৃত্ত। তাহলে এক্ষেত্রে কি ঢালদ্বয়ের গুণফল কত হয়? -1 হয়। ঢালদ্বয়ের গুণফল কত? -1। ফর এক্সাম্পল আমরা যে উদাহরণ একটা করছিলাম না, যেমন ফর এক্সাম্পল উদাহরণ 1-এর যে ম্যাথটা তোমাদের বইতে, উদাহরণ 1-এর যে তোমাকে অসীম তট বের করতে বলছিল না, অসীম তট যে দুইটা বের হয়েছে আমি তোমার বই থেকে লিখি। অসীম তট দুটো ছিল এরকম, 2x - 3y - 1 = 0, আরেকটা ছিল 3y + 2x - 7 = 0। ওই প্রশ্নে তোমাকে অসীম তট বের করতে না বললে তোমাকে বলছে এটা আয়তাকার অধিবৃত্ত বা আয়ত একক অধিবৃত্ত, আয়ত অধিবৃত্ত কিনা যাচাই করো। তুমি কিভাবে করবা? এই অসীম তট বের হয়ে গেছে, এবার অসীম তট দ্বয়ের ঢাল বের করো। তাহলে ঢাল বের করো, এটার ঢাল m1 = আমরা জানি -a/b। তাহলে -a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে -3, তাহলে হচ্ছে 2/3। আর এটার ঢাল m2 = কত? -a/b। তাহলে আমাদের a মান হচ্ছে কি? x এর সহগ, x এর সহগটা 2, হ্যাঁ x এর সহগটা 2, y এর সহগটা হচ্ছে 3। তাহলে আমি পাইলাম কি? ঢাল দুইটা। তাহলে আমাদের m1 × m2, m1 এর মান 2/3 × m2 এর মান হচ্ছে -2/3। তো যেহেতু আমার এটা আসছে তাহলে আমি দেখতেছি এটা কি নয়, এটা আমাদের -1 নয়, এটা হচ্ছে -9
4/9। তাহলে আমরা বলতে পারবো অতএব এটা আয়তাকার আয়ত অধিবৃত্ত নয়। যদি আমাদের কখনো এই ডাল দৈর্ঘ্যের গুণফল -1 হয় তখন আমার তাকে বলতে হয় এটা একক অধিবৃত্ত। এটা একক অধিবৃত্ত কখন? যদি তাদের যে অসীমতট দুইটা পরস্পর লম্ব হয়। এবার আসো আমাদের আয়ত অধিবৃত্তের রূপরেখাটা দেখি, দেখতে কেমন। এটা আমার দুইটি রূপে থাকতে পারে। আয়ত একক যে অধিবৃত্ত এটা আমার দুইটা রূপে থাকতে পারে, মানে তুমি পরীক্ষায় এই দুইটা দেখলে তুমি বুঝে নিতে পারবা এটা কেমন অধিবৃত্ত। এটা হচ্ছে আমাদের আয়ত অধিবৃত্ত। তো আয়ত অধিবৃত্ত বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে x² - y² = কনস্ট্যান্ট অথবা xy = কনস্ট্যান্ট। এগুলো দেখলে তুমি বুঝে নিবা এটা একটা কিসের ইকুয়েশন? অধিবৃত্তের ইকুয়েশন। এবং এটা কি কেমন অধিবৃত্ত? এটা হচ্ছে আয়ত একক অধিবৃত্ত। এই যে x² - y² = c, xy = c। তাহলে এই ধরনের অধিবৃত্ত দেখলে আমরা কি বুঝবো? এটা হচ্ছে কি আয়ত একক অধিবৃত্ত। আয়ত একক অধিবৃত্ত। যেমন ফর এক্সাম্পল একটু আগে যে আনসারটা বের করছিলাম না, সেটা আনসার কি হয়েছিল? x² - y² আমাদের 41 আসছিল। দ্যাট মিনস এটা হচ্ছে আয়ত একক অধিবৃত্ত। তুমি বললো ভাইয়া তাহলে আমাকে প্রমাণ করে দেখান। এটার কি ছিল? অসীমতট ছিল এরকম y ± x। তাহলে আমাদের বলতে পারি একটা হচ্ছে y x আর একটা হচ্ছে y -x। তাহলে এটার ঢাল হচ্ছে m1 = 1, এটার ঢাল হচ্ছে m2 = -1। এবার দুইটা ঢালকে গুণ করো তো 1 × -1 মানে -1। এর মানে বুঝতে পারতেছি এটা আয়ত একক, এটা আয়ত অধিবৃত্ত। কেমনে বুঝছি? ডাল দৈর্ঘ্যের গুণফল -1। আর এমনি দেখে বুঝবে কি x² - y² যদি একটা ধ্রুবক থাকে এর মানে দেখেই বুঝবে এটা হচ্ছে আয়ত অধিবৃত্ত। আর যদি xy = কনস্ট্যান্ট থাকে দেখেই বুঝবে এটা হচ্ছে আয়ত অধিবৃত্ত। তাহলে এই দুটো হচ্ছে আয়ত অধিবৃত্ত দুইটা আকার। তো আমরা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে আমাদের এভাবে প্রমাণ করতে পারো। মনে করো হচ্ছে আমাদের x² / a² - y² / b² = কত? 1। তো এখন আমার এটার অসীমতট কি? y ± a/b × x। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া এটার যে দুইটা রেখা, একটা ডাল m1 = কত? +a/b, আর একটা ডাল m2 = কত? -a/b। ঠিক কিনা? সিম্পল কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো m1 m2 = কত? -1 হইতে হবে। তো একটা হচ্ছে a/b, একটা হচ্ছে a/b +a/b ইন্টু আরেকটা হচ্ছে -a/b = -1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a² / b² = কত? 1। তাহলে আমরা বলতে পারি a² আর b² যদি কখনো সমান হয় তখন আমি তাকে বলি আয়ত একক অধিবৃত্ত। অর্থাৎ আয়ত অধিবৃত্ত, আয়ত একক বলতে আয়ত অধিবৃত্ত। তাহলে আয়ত অধিবৃত্তের হওয়ার শর্ত কি? a² আর b² কেমন? সমান। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বসাই এবার কেমন হয়? সিম্পল ভাইয়া x² / a² - y² = 1। সুতরাং x² - y² = a²। তো a² তো এটা ধ্রুবক, ওই কারণে আমরা বলতে পারি x² - y² = c, একটা কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে আয়ত অধিবৃত্ত। তাহলে আশা করি বুঝতে পারছো সেটা হচ্ছে আয়ত অধিবৃত্ত কাকে বলে। তাহলে আমরা হয়তো ফার্স্ট ইয়ার থেকে তোমরা বিভিন্ন ফিজিক্সের বিভিন্ন জায়গায় এরকম নাম শুনছো, আয়ত অধিবৃত্ত, এটা হোয়াই আয়ত অধিবৃত্ত, এটা পরাবৃত্ত, হোয়াই পরাবৃত্ত। তো আশা করি আজকের পর থেকে সেই ধরনের কনফিউশনগুলো তোমার অ্যারাইজ হবে না। তো আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে ভাইয়া তাহলে আমাদের অধিবৃত্ত শেষ বলা যায়, তাই না? আমাদের অধিবৃত্ত শেষ। আমাদের অধিবৃত্ত একটা জিনিসই বাকি ছিল, অন্যান্য ম্যাথগুলো হচ্ছে এক্স্যাক্টলি তোমার আমাদের উপবৃত্তের মতো। তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো আমি জানি এবং করবা। আর আমাদের একটা টপিক নতুন ছিল, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের অসীমতট, এবং এখান থেকে আমরা নতুন একটা কনসেপ্ট পেলাম আয়ত অধিবৃত্ত। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অধিবৃত্তের লাস্ট টপিক ছিল, এবং এরপরে আমাদের আর কোনো ঝামেলা নেই। ও সরি, আমি তো একটু ভুল করে ফেলছি। এটা b/a, ভুলে a/b লিখে ফেলছি। b/a ডান দিকে 1 থাকার কারণে মিলে গেছে। b/a b² / a², এর মানে a² = b² বলা যায়। মানে যেটা হচ্ছে ডান দিকে 1 থাকার কারণে মিলে গেছে, না হয় মিলতো না।
তাহলে আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে আমার অসীম তট বের করার আমাদের কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে অসীম তট বের করছি। এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যতটুকু বুঝাইছি এতটুকুর উপর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। যদি প্রশ্ন না থাকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? যদি ক্লিয়ার থাকে আমাদের ক্লাস শেষ। একজনে বলতেছে ভাইয়া সৃজনশীল কখন পড়াবেন? অলরেডি সৃজনশীল পড়ানো হয়ে গেছে। যে পরিমাণ ম্যাথ করাইছি, যেভাবে করাইছি এক্স্যাক্টলি সেম জিনিসগুলো সৃজনশীলে। সো তোমাদের সৃজনশীল তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আশা করি কোনো সৃজনশীলে তোমাকে আটকানোর কোনো প্রয়োজন হবে না, এবং তুমি আটকাবও না। সবগুলো সৃজনশীল দেখবে খুব সুন্দর করে মিলে যাবে। তো আমাদের আজকে এতটুকুই পড়ানোর কথা ছিল, এর বেশি না। আমাদের সৃজনশীল সিম্পল। তোমরা যদি বেসিকটাই ক্লিয়ার থাকে সৃজনশীল কোনো ব্যাপারই না, তবে বেসিকটা ফুল ক্লিয়ার থাকতে হবে। যদি বেসিকটা ফুল ক্লিয়ার থাকে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, একজন বলল বাম পাশেরটা আর একটু, তো বাম পাশেরটা বলতে নিশ্চয়ই তুমি এটা মিন করতেছো। এটা বলতে আমরা বলছি যে আয়ত অধিবৃত্ত তাকেই বলি যে অধিবৃত্তের অসীম তট দুইটা পরস্পর লম্ব হয়। অসীম তট দুইটা পরস্পর লম্ব মানে হচ্ছে অসীম তট তো সরল রেখা, তাহলে আমাদের ওই সরল রেখা দ্বয়ের ডাল দ্বয়ের গুণফল -1 হবে। তো আমরা এর আগে উদাহরণ 1 যে অক্ষরপত্র বইয়ের উদাহরণ 1-এর যে ম্যাথটা করছিলাম না, সেই ম্যাথে অসীম তট আসছিল একটা এটা আর একটা এটা। তো আমি বলতে চাচ্ছি ওই ম্যাথে তোমাকে হয়তো অসীম তট বের করতে না বলে তোমাকে প্রশ্ন করলো এটা আয়ত অধিবৃত্ত কিনে যাচাই করো। তো তুমি কিভাবে যাচাই করবা? অসীম তট ওইখানে আমরা যখন ম্যাথ করছিলাম, ম্যাথ করার পর লাস্ট পর্যন্ত অসীম তট আসছে একটা এটা আর একটা হচ্ছে এটা। তো অসীম তট যখন এটা আসছে আর একটা এটা, এই অসীম তট দুইটা যদি পরস্পর লম্ব হয় তাহলে আমাদের এটা আয়ত অধিবৃত্ত আর নয় আয়ত অধিবৃত্ত নয়। তো আমার এটার ঢাল বের করলাম, এটার ঢাল বের করলাম, ডাল দ্বয়ের গুণফল দিলাম নট ইকুয়ালস টু -1। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা আয়ত অধিবৃত্ত নয়, এটা আয়ত অধিবৃত্ত নয়। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্ন থাকলে প্রশ্ন করো। ইবান সাইদ। এখন এবার শুরু হয়েছে, আজকে তাড়াতাড়ি শেষ করছি তো এবার শুরু হয়েছে। একজন বলতে আয়ত অধিবৃত্তের চিত্র আঁকে দিতাম। আরে আল্লাহ, ওকে আঁকে দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই অধিবৃত্তের একটা অসীম তট এটা আরেকটা এটা, এই দুইটা পরস্পর লম্ব। তাহলে এই রেখা গেল পরস্পর লম্ব। এটার ডাল যদি m1 হয়, এটার ডাল যদি m2 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি m1 m2 ইকুয়ালস টু -1। এটাকে আমরা বলতেছি আয়ত অধিবৃত্ত। এটাকে আমরা বলতেছি কি? আয়ত অধিবৃত্ত। আর এখানে সিম্পল কথা, আয়ত অধিবৃত্ত দুই রকমের হতে পারে। এক্স মানে তুমি ডাইরেক্ট পরীক্ষায় যদি এমসিকিউতে দেখে বলে দিবে x² - y² = কনস্ট্যান্ট। এই টাইপসের যা থাকে
সব আয়ত অধিবৃত্ত, আর এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম যা থাকে সব আয়ত অধিবৃত্ত। যেমন তোমাকে বলা হলো এক্স ওয়াই ইকুয়াল টু 3 কোন ধরনের অধিবৃত্ত? আয়ত অধিবৃত্ত। তোমাকে বলা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 কোন ধরনের অধিবৃত্ত? আয়ত অধিবৃত্ত। অর্থাৎ দেখে দেখে তুমি বলে দিতে পারবা। আর আমরা প্রমাণও করে দিয়েছি অলরেডি একটা, যে আমাদের মনে করো যেমন এটার জন্য আমরা বলতে পারতেছি আমার প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এটা হচ্ছে অসীম তট। তো অসীম তট রেখে দুইটা, ওই দুইটা ডাল হচ্ছে একটা বি বাই এ আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ, কারণ একবার প্লাস দিয়ে পাবো আর একবার মাইনাস দিয়ে পাবো। অর্থাৎ এখান থেকে তুমি দুইটা ইকুয়েশন পাবা না, একটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এখান থেকে ডাল পাবো বি বাই এ, এখান থেকে ডাল পাবো মাইনাস বি বাই এ। ওই দুইটা ডালের গুণফল -1 ধরলে আমি পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার হয়। এর মানে এক কথায় এই ধরনের কোনো অধিবৃত্তে যদি এ স্কোয়ার এবং বি স্কোয়ার সমান হয় সেটা হচ্ছে আয়ত অধিবৃত্ত। এ স্কোয়ার এবং বি স্কোয়ার সমান হলে আয়ত অধিবৃত্ত। এবং আমি সমান ধরে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে পাইলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর এ স্কোয়ার তো একটা ধ্রুবক, তাহলে আমরা এখানে নাম দিলাম সি, এটা কনস্ট্যান্ট। তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করো, কারণ আজকে তোমাদেরকে তাড়াতাড়ি ছাড়ছি না, একটু কষ্ট কম দিছি। সো আর আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বিস্তার পরিমাপ সম্ভাবনা স্টার্ট করব, এবং আগামী ক্লাসে শুরু করার সম্ভাবনা 100%। তাহলে আমরা এই যে কোনো একটা ঘটনা যখন ঘটবে, এই ঘটনা যখন তুমি বুঝবা যে ঘটনা ঘটার সম্ভাবনা 100% কনফার্ম, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি নিশ্চিত ঘটনা। সো আজকে একটা জিনিস শিখে ফেললাম, যে সকল ঘটনা 100% কনফার্ম সেটা ঘটবে, দিস ইজ কল নিশ্চিত ঘটনা, মানে এটা 100% কনফার্ম ঘটবে। আর যে সকল ঘটনা 100% ঘটবে শিওর, তাদের সম্ভাবনা হচ্ছে 1। সো সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1। আর যে সকল ঘটনা কখনো ঘটার চান্সই নাই, তাকে আমরা বলি হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 0। ফর এক্সাম্পল, এটা আমার কি কালো, আমি জানি ভিতরে কালো কালি আছে, তাহলে এটা দিয়ে কালো কালারের লেখার সম্ভাবনা কত? 1। আর এটা দিয়ে লাল কালারের লেখার সম্ভাবনা 0। কেন? লাল কালি দিয়ে এটা দিয়ে লেখা যাবে না, মানে এই অবস্থায়, কারণ এখানে ভিতরে কালো কালি আছে। সো লেখার কালারটা কালোই হবে। সো এটা দিয়ে কালো লেখার সম্ভাবনা 100%, মানে হচ্ছে 1 সম্ভাবনা, আর লালের সম্ভাবনা 0। সো এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা আর কি। তো অনেক সময় তোমাকে প্রশ্ন করতে পারে, ভাই এখানে কোন কালার দেখা যাচ্ছে, লাল নাকি কালো? তো সেই সকল ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সম্ভাবনার ক্লাসে একটা আমাদের অন্যরকম সম্ভাবনা নিয়ে তোমাদের সামনে হাজির হবো, দেখা যাক সেই সম্ভাবনাটা কেমন হয়। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।